ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আমরা এমন একটা রাজ্যে বাস করি যে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, যেখানে গলা পর্যন্ত দুর্নীতি করা হয়, বেনিয়ম করা হয়, অনিয়ম করা হয়, স্বজন পোষণ করা হয়। তারপর যখন সে সুযোগ আসে যে দুর্নীতিগুলোকে বাছাই করে, ঝাড়াই বাছাই করে যারা সত্যিকারের যোগ্য তাদের লিস্ট আপনি বাড়িয়ে দিন, তখন এমন একটা স্ট্যান্ড এরা নেয় যেখানে গিয়ে সবটা চলে যাক কিন্তু এদেরকে সেগ্রিগেট করব না আমি, কারণ এদের থেকে আমি টাকা নিয়েছি। কোনো এক শিক্ষামন্ত্রী তার বান্ধবীর খাটের তলা থেকে কারি কারি বস্তা বস্তা নোট উদ্ধার হয়েছে, সেগুলো নাহলে ফাঁস হয়ে যাবে যে কারা টাকা দিয়েছে কি বৃত্তান্ত। সেই জায়গা থেকে আমি কিছু করব না। গোটাটা সিস্টেমটা একটা দুর্নীতিগ্রস্ত মানুষের দ্বারা পরিচালিত হচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে একজন সাধারণ জনগণের মনে না একটা প্রশ্ন এবার আসবে যে কতটা আপোষ করা যায় এর সাথে। এর উত্তর হচ্ছে পুরোটা দিয়ে আপোষ করতে হবে। ন্যায় বিচার আপনি পাওয়ার এখন সেই জায়গায় নেই। তার কারণ ধরুন এসএসসিকে আমরা একটু সামনে রেখে দিই। স্কুল সার্ভিস কমিশনে গোটা বিষয়টা হয়েছেটা কি, প্রথমে বলা হলো যে তাদের চাকরি বাদে তাদের পুনরায় পরীক্ষা হবে। একটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হলে সেই নিয়োগ প্রক্রিয়াটাই নতুনভাবে নিতে হয়, তাকে ডিনোভো এক্সামিনেশন বলে। সেটা কি আদৌ হয়েছে কি গোটা অংশটা দেখাবো। তার আগে পরিস্থিতি বদল হচ্ছে এই অংশটা নিয়ে একটু বলে দিই। প্রাথমিকের ক্ষেত্রে 32,000 মামলায় প্যানেল রেখে বঞ্চিতদের চাকরি দেওয়া সহজ কাজ হবে এই রাজ্য সরকারের পক্ষে। না হলে কিন্তু এসএসসির ওই ধাক্কাটা আর হতে দেবেন না এখানকার আইনজীবীরা। এনটিএ, যেটা অলরেডি ইন সার্ভিসদের আইনজীবী বলে দিয়েছেন, বাইরের কোনো সংস্থা বা এমন কোনো এজেন্সিকে দিয়ে করাতে পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ বা অ্যাপটিউড টেস্ট, যেটা কিনা করতে বলা হয়েছিল সিঙ্গেল বেঞ্চের অর্ডারে, বাইরের কোনো সংস্থা যদি করা হয় তাহলে 14,000 প্লাস 2,208 জনের চাকরি কিন্তু থাকবে না। এবার ফিরে যাই এসএসসিতে, যে এসএসসির ঘটনাটা কি। এসএসসির 26,000 চাকরি বাতিল হলো, যে ডিনোভো এক্সামিনেশন নতুন করে একটা নিয়োগ প্রক্রিয়া করতে পারতো রাজ্য সরকার। সেটা না করে তাদের যে বুদ্ধিদাতা, সুপ্রিম কোর্টের যে বুদ্ধিদাতা, তারা কি করলো যে গোটা নতুন পুরনোকে একসাথে বসিয়ে দিল। এবার ভাবুন, যারা 40, 45, 50 বছরের যে সমস্ত ইন সার্ভিস টিচার যারা ছিলেন, তাদেরকে নতুন ছেলেমেয়েদের সাথে কম্পিটিশান করতে হচ্ছে এমন একটা জটিল পরিস্থিতিতে যেখানে গিয়ে তাদের পড়ার স্কোপে কিন্তু স্কুলে যেতে হচ্ছে। সেখানে এন্টার সিলেবাস না, ইউজ সিলেবাস, কয়েক বছর অর্ধাবশ্যকে একটা চাকরি হয়, এত শর্ট টাইমে তাদেরকে পরীক্ষার ডেট দিয়ে তাদেরকে বলে তোমরা পরীক্ষা বসে যাও। এই দুষ্কর্ম করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। নতুনদের সাথে পুরাতনদের বসিয়ে দেওয়া হচ্ছে সামান্য কিছু ভ্যাকেন্সি ইনক্রিজ করে। এই যে বিষয়টা, এবং যারা এটা চেয়েছিলেন তারা কিন্তু এটাকে রুখতে পারলেন না। তারা সুপ্রিম কোর্ট গেলেন, তারা এমএ করলেন, ধানাই করলেন, এসএলপি করলেন, কিন্তু এই বিষয়টাকে তারা আটকাতে পারলেন না। তাহলে এখানে কারা সঠিক কাজ করছে এটা আমাকে একটু বলুন তো। যে পরিস্থিতি নিয়ে মানুষ ভাববে না কেন? তার কারণ যে পরীক্ষা বাতিল হয়েছে সেই পরীক্ষা পুনরায় হবে, এটাই তো নিয়ম। তো যারা সেই পরীক্ষায় বসেছিলেন তারাই নতুন করে পরীক্ষা দেবেন, এটাই তো প্রভিশন, এটাই তো নিয়ম, এটাই তো একটা রুল, এটাই তো বলে। কিন্তু তা না করে একটা নতুনভাবে বসে, এবং যে টেন্টেডদের সুপ্রিম কোর্ট বাদ দিতে বলেছে আজকে তারা অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছে, তারা আবার এই নিয়োগ পরীক্ষায় বসছে। কদিন পরে এই যে ধরুন তড়িঘড়ি করে নিয়োগ করার, এত ধীরে সুস্থে নিয়োগ করে গোটা প্রক্রিয়া গেছে, এবার এই তড়িঘড়ি করে নিয়োগ করতে গিয়ে ভুল চুক্ত হবে, কারণ সেই সংস্থায় নিচ্ছে যে সংস্থা এর আগে এই দুর্নীতি কুকর্মগুলো করেছে। আজকে এই নিয়োগ প্রক্রিয়া যে বাতিল হবে না তার 100% নিশ্চয়তা কোথায়? দেখবেন এর 2-4 বছর পরে এমন কিছু মামলা দায়ের হয়ে যাবে যাতে করে এই পরীক্ষা আবার বাতিল হয়ে গেছে। তখন 2-3 বছর চাকরি করার পরে আপনি আবার বেকার হয়ে যাবেন। তো সেই সিকিউরিটি কি সরকার দিতে পারছে? সেই সিকিউরিটি কি এসএসসি দিতে পারছে? সেই সিকিউরিটি কি ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন দিতে পারছে? যারা রেকমেন্ডেশন, যারা অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করবে, পারছে না। তো পরিস্থিতি কিন্তু টোটালি ডিফারেন্ট। পশ্চিমবঙ্গে এখন সরকারি চাকরি 2011 পর থেকে সিকিউর নয়। 60 বছর পর্যন্ত করতে পারলে আপনি লাকিলি সেটা পারবেন।
সেই জায়গা থেকে 32,000 বিষয়টা আবার আসবো, যেটা অলরেডি সিঙ্গেল বেঞ্চ বাতিল করে দিয়েছে। এখানে যারা ইনসার্ভিস তারা তো তাদের ডিফেন্ড করার জন্য তাদের আর্গুমেন্ট তারা শেষ করে দিয়েছে, এবং কোনো একজন সিনিয়র অ্যাডভোকেট তিনি অলরেডি বলে দিয়েছেন সেই সংস্থাকে দিয়ে কেন করাবে, অন্য কোনো সংস্থাকে দিয়ে করা হোক, যদি যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের কথা বলা হচ্ছে। তো সেখানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি আসতে পারে, যদি কিনা বঞ্চিতদের আর্গুমেন্ট করে যে বিচারপতি যদি সেটাই রেখে দেন সেই অর্ডারটা সিঙ্গেল বেঞ্চের, তাহলে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে দিয়ে একটা অন্য সংস্থা দিয়ে করবে, এবং সেই ভুলটাও করবে না যে ভুলটা এসএসসির ক্ষেত্রে মানে বঞ্চিতরা করেছে, যে সবাইকে এলোমেলোভাবে বসিয়ে দিল। সেক্ষেত্রে হবে না, এক্ষেত্রে 2016 রুল মোতাবেক করতে হবে। যদি আমি নেগেটিভটাই ধরি, যে নতুন করে ইন্টারভিউ হবে অ্যাকর্ডিং 2016 রুল, এবং যারা বসেছিল তারাই বসবে, এবং পরবর্তী ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে এই সংস্থাকে দিন অন্য কোনো সংস্থাকে দিই, সেটা কোর্ট অর্ডার দিলে ন্যাচারালি হবে। কোর্ট অর্ডার দিলে তো অনেক কিছু হতে পারে, স্যাটুইটারি রুলের বাইরে গিয়ে কোর্ট অনেক কিছু অর্ডার করে, এবং সেক্ষেত্রে সেগুলো হচ্ছেও তাই। তো সেখানে যদি বাইরের কোনো সংস্থা এবং সিসিটিভি ক্যামেরা থাকবে, অডিও ভিডিও থাকবে, তো সেখানে সেগুলো করাতে পারে, সেগুলো নিয়ে সমস্যা নেই। এবার এইটা একটা আমি নেগেটিভ ধরলাম, যে নেগেটিভে যদি যায় 2016 মোতাবেক করতে হবে, তখন অ্যাজ পার অ্যাপটিটিউড টেস্ট দেন ইন্টারভিউ সমস্ত কিছু হবে, ভালো লোকজন, তো একটা জটিল একটা প্রক্রিয়া, এবং আলটিমেটলি সেখান থেকে একটা কিছু হলেও হতে পারে, সেখানে বঞ্চিতরা পেলেও পেতে পারে। এই তো যদি সিঙ্গেল বেঞ্চ অর্ডারটা রেখে দেয়, তাহলে মডিফিকেশনের জায়গায় এই যে ওই সংস্থাকে, ওই প্রাথমিক শিক্ষা পর্ষদ গুগুর ভাষা ওদেরকে দিয়ে করানো যাবে না, কারণ ওরা ধোয়া তুলসী পাতা না, সমস্ত কিছু ভুলভাল করে রেখেছে, এবং আলটিমেটলি সেগুলো প্রমাণ হয়ে যাবে। এবার ধরুন এটা তো একটা নেগেটিভ পার্ট। পজিটিভ পার্ট কি, মানে এই যে জটিল পরিস্থিতি স্কুল সার্ভিস কমিশনে এই ঘটনা হয়ে যাওয়ার পরে এখন কিন্তু বঞ্চিতরা অন্য আঙ্গিকে ভাবছে, ইভেন তাদের আইনজীবীরাও ভাবছেন, এবং এমন 2-3 জন আইনজীবী যেটা নিয়ে এই 32 তারা হয়তো অনেক উৎকণ্ঠায় আছেন, যে এই আইনজীবীগুলো দাঁড়িয়ে গেলেই বুঝি গোটাটা শেষ হয়ে যাবে। আমি বলছি তারাও কিন্তু ভাবনা চিন্তা পাল্টে ফেলেছেন, যে তারাও ভাবছেন এই এরা যেরকম কমিটেড ফ্রড করে বসে আছে, আবার একদম গলা অবধি দুর্নীতি করে বসে আছে, তারপরে যখন তাদেরকে আবার তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা আবার সেই দুর্নীতির পথকে বেছে নিয়েছেন। তো এদের দ্বারা আর হবে না, সোজা হবে ওই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে একটা নিয়োগ প্রক্রিয়া পারবে না, এদের দ্বারা সম্ভব নয়, তারাও হাল ছেড়ে দিয়েছেন। তাহলে চলো এখান থেকে একটা বঞ্চিতরা একটা চাকরির রাস্তার দাবি দেওয়া করা যেতে পারে, এ আর এত জটিল করে লাভ নেই। তো সেই জায়গা থেকে কিছু ভাবনা চিন্তা এসছে, যেটাকে আমি বলে দিই, সেটা হচ্ছে এই 32 যে চাকরি বাতিল মামলায় হয়তো সব কিছু দেখানো হবে, তারপর আর্গুমেন্ট এ হয়েছে, তা হচ্ছে পর্ষদ এই করেছে সেই করেছে, থার্ড পার্টি এজেন্সি এঙ্গেজ করেছে, কমিউনাল রিজার্ভেশন করেছে, সব দেখানো, ওভারসিট করেছে, উইথ অ্যাপ্রুভাল ছিল না, বোর্ডের ঠিকঠাক অ্যাপ্রুভাল মেনটেন হয়নি, সিগনেচার ছিল না, দেন চলে গেছে, বাইরে থেকে লোক ঢুকেছে, 23-5 কাট অফ যেটা রয়েছে সেটা ফেক, সেটা ভুয়ো, দেন তার নিচে অনেকে চাকরি করছে, দেন 28/11/2022 যে লিস্ট আছে তার বাইরে অনেকে থেকে গেছেন, এর হাবিজাবি অনেক কিছু এখানে থাকবে। তো সেই জায়গা থেকে যেটা বক্তব্য, এই এতগুলো জিনিস পরস্পর সব কিছু বলার পরে দেন একটা সলিউশনের রাস্তায় আসতে হবে। সলিউশনের রাস্তা খুব পরিষ্কার, যেটা 2009 করা হয়েছিল, যে সমস্ত প্রার্থীরা এখানে জুড়ে আছেন তাদেরকে দিয়ে দিন। বিচারপতি প্রথম দিনই বলেছিলেন যে অ্যাসার্টেন করুন ওই সেম ফুটিংয়ে কারা কারা আছে, প্রিয়াঙ্কা নস্করদের সেম ফুটিংয়ে। খুব ইজিয়ার, প্রাথমিক শিক্ষা পর্ষদ বা রাজ্য সরকারের পক্ষে খুব ইজিয়ার প্রসেস হবে, কারণ নতুন করে এক্সাম নেওয়াটা আমার পক্ষে সময় সাপেক্ষ, এটা ওটা সেটা অনেকটা সময় সাপেক্ষ। তো সেখান থেকে দাঁড়িয়ে 2-4 হাজার প্রার্থীকে চাকরি দিয়ে দিলেই এই ঝামেলা চুকে যাবে, এবং সেই রাস্তায় হাঁটবে। যদি বিচারপতিরা মনে করেন এই রাস্তায় হাঁটা যাবে, তো এই দুটো জিনিসের আর তো থার্ড কোনো অপশান নেই, হয় সিঙ্গেল বেঞ্চের অর্ডার রেখে দিতে হবে, এবং এই সংস্থাকে বরাত না দিয়ে, মানে এই প্রাথমিক শিক্ষা পর্ষদকে বরাত না দিয়ে অন্য কোনো কাউকে একটা বরাত দেওয়া, সেটা একটা হতে পারে। আর একটা হচ্ছে সোজা কাজ হবে, যারা বঞ্চিত হয়েছে তাদেরকে প্যানেল রেখে চাকরি দিয়ে দেওয়া, যেমনটা 2009 ক্ষেত্রে দেওয়া হচ্ছে। এই একটা সিম্পল সমীকরণ, এবং সেই সমীকরণে কিন্তু এখন বঞ্চিতদের আইনজীবীরাও ভাবতে শুরু করেছেন। অ্যাকচুয়ালি সরকার ভাবিয়ে দিয়েছে তাদেরকে, যে আমরা দেখুন এসএসসির ক্ষেত্রে আপনারা তো এই কাজ করে দিলেন, আপনারা তো নতুন করে এক্সাম নিতে, দেখুন এটাকে আমরা ভেঙে দুমড়ে মুচড়ে সুষ্ঠু করে দিয়ে আজকে আমরা নতুনভাবে পরীক্ষা দেওয়া হচ্ছে, এবং যার জন্য সুবল স্যারের মতো মানুষগুলো আজকে পৃথিবী দেখে চলে গেলেন। এই অনিশ্চয়তায় যদি পরীক্ষা দিয়ে আমি আবার না পাই, একটা সিস্টেম, একটা গোটা সিস্টেম, একটা কারাপ্ট সিস্টেমের সাথে সাধারণ কিছু প্রার্থীদের একটা মানসিক লড়াই, এবং সেখানে বিপর্যস্ত হয়ে পেলেন সুবল স্যার।
আর এটা আমরা চাইছি না যে 32,000-এর ক্ষেত্রে এই ঘটনা ঘটুক। হোয়াটএভার যা করেছে, আমি জানি অন্তত 32,000-এ বহু প্রার্থী আছে যারা হয়তো দুর্নীতির সাথে যুক্তই নয়, তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুলে তারা আজকে চাকরি পেয়ে গেছে। এটা ঠিক কথা। রিজার্ভেশনটা যদি ঠিকঠাক করে মানতো তাহলে হয়তো বা অনেকে হয়তো জানতেন, তারা হয়তো টাকা পয়সা দেয়নি, কোনো লেনদেনই করেনি, তারা ভুল করে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন, ভুলভাবে তারা নিয়োগ পেয়ে গেছেন, তারা সত্যি তো অন্যায় করেনি, বেনিয়ম করেনি, চাকরি দিয়েছে, চাকরি করছি। তো এদের সাথে বঞ্চিতদের আমি বলবো আদায় কাজ করে সম্পর্ক না রেখে তারা ঢুকে গেছে, কিছু করার নেই। এই সরকারে বিকল্প, মানে আমি যে বলছি এটা না হলে তো বিকল্প একটা অপশন দরকার, সে বিকল্প অপশনটাও ভেঙে দিয়েছে। তো সমীকরণ একটাই, যে প্যানেলটাকে রেখে দিয়ে পিটিশনারদের চাকরি দিয়ে তারা মামলা নিষ্পত্তি, কারণ মামলা করেছে, পয়সা খরচ করেছে চাকরি পাওয়ার জন্য, সেটা হয়ে গেলে নিষ্পত্তি হয়ে যাক। এটা কিন্তু বহু আইনজীবী ভাবছে এবং এই রাস্তায় অনেকে হাঁটতে চলেছেন, 2-1 জন বাদ দিয়ে। আশা করি তারাও হয়তো ফিরে আসবেন। এখন দেখা যাক এই মামলা কোন দিকে গড়ায়, বিচারপতিরা কী জাজমেন্ট দেয়। আপাতত আমাদের ভার্সন আমরা ক্লিয়ার করছি এবং আমরা এই স্ট্যান্ডে থাকছি যে বঞ্চিতদের চাকরি প্যানেল বাঁচিয়ে রেখে। ধন্যবাদ। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। সঙ্গে থাকবেন, পরবর্তী আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আসি। ধন্যবাদ।